আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমাদের সম্মানিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান গত 5ই মে 3 দিনের সফরে চায়না গিয়েছিলেন এবং চায়না যাবার আগে তিনি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বলে গেছেন তার এই সফরের উদ্দেশ্য কি চান। এবং আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে এবার সেখানে কি কি আলোচনা হয়েছে। বিশেষ করে গতকাল 7ই মে তিনি খুব ব্যস্ত সময় কাটিয়েছেন। সেখানে তিনি এক চীন নীতির প্রতি বাংলাদেশের সমর্থন জানিয়েছেন। বাংলাদেশের এক চীন নীতির প্রতি সমর্থন আগের থেকে ছিল, কিন্তু তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চায় আমেরিকা সহ অনেক রাষ্ট্রই। তারা এক চীন নীতির সমর্থক না। চায়না আফ্রিকা, এশিয়া এবং ইউরোপকে একসাথে সংযুক্ত করবার জন্য বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ তারা একটা সংযোগ সড়ক স্থাপন করছে এবং এই সংযোগ সড়কে সাউথ এশিয়া, মিয়ানমার আছে, বাংলাদেশকেও কানেক্ট করার কথা, ইন্ডিয়াকেও কানেক্ট করার কথা। এই বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়েও আমেরিকা সহ বিশ্বের অনেক পরাশক্তির মাথা ব্যথা রয়েছে। এছাড়া এই যে তিস্তা নদীর জল, এটা ভাগাভাগি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের একটা বিরোধ রয়েছে। এই সব কিছু ঠিক করে 2011 সালে ঠিক হয়েছিল তিস্তা নদীর পানি চুক্তি হবে এবং মনমোহন সিং সরকার সেভাবেই একটা ড্রাফট চুক্তিও রেডি করেছিলেন। কিন্তু তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিস মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে আলটিমেটলি সেই চুক্তিটি আর সম্পাদিত হয়নি। এবং তারপর থেকে দেখা গেছে এই যে তিস্তা নদী, এটা হিমালয় থেকে এসে সিকিম, দার্জিলিং, জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে ঢুকছে এবং যখন শুষ্ক মৌসুম থাকে তখন এই তিস্তা নদীর অনেক অংশে, ভারতীয় অংশে অনেকগুলো বাদ দেওয়া আছে এবং তখন তারা পানিটা আটকে দেয় এবং বাংলাদেশ তখন পানির সংকটে ভোগে, বিশেষ করে এই তিস্তা নদীর আশেপাশের জনপদ। আবার যখন বর্ষা অঞ্চলে অতিরিক্ত পানি হয় তখন আবার ওই বাঁধগুলো ছেড়ে দেয় এবং তখন তিস্তা নদী ওভারফ্লো হয় এবং আশেপাশে বন্যা হয়। তো এই জায়গা থেকে মুক্তি পাবার জন্য ভারতের সাথে যেহেতু চুক্তি হয়নি, বিকল্প হিসেবে বাংলাদেশ চীন সরকারের সাথে একটি মহাপরিকল্পনা করার প্ল্যান করেছিল এবং সেই প্ল্যান অনুযায়ী বাংলাদেশের ভেতরেই তারা তিস্তা নদীর পানি রিজার্ভারে রাখবে, তিস্তা নদী আরো খনন করে গভীরতা বাড়াবে। তো চীনের সাথে এই আলোচনাটা আবার ভারত কিন্তু ভালো চোখে দেখেনি। ভারত এটাকে বরাবরই সন্দেহের চোখে দেখেছে এবং এই যে যেটা বললাম বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা নিয়েও ভারতও কিন্তু বেশ সন্দেহ করে থাকে। ডক্টর খলিল চীন সফরে গিয়ে এই বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পক্ষে বলেছে, এক চীনের কথা বলেছে, তিস্তা ব্যারেজ নিয়ে তাদের মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছে এবং বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল তাতে এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন করার কথাটাও ছিল। সুতরাং তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তারা চীনে গিয়ে এই নেগোসিয়েশনটা করেছে। এছাড়াও ডক্টর খলিল আরো অনেকগুলো মিটিং করেছে। কিন্তু ডক্টর খলিল যে চীনের সাথে এই যে দহরম মহরম করলেন, কারণ ভারত চায় যে তিস্তা নদীর যে জলের ব্যবস্থাপনা চুক্তির বাইরেও তারা এই প্রকল্পটা বাস্তবায়ন করতে চায় এবং তাদেরও কিন্তু একটা প্রপোজাল দেওয়া আছে। তো ভারতকে পাশ কাটিয়ে চীনকে দিয়ে যদি এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়, ভারত যেমন এটা নেবে না, তেমন এক চীন এবং বিল্ড রোড অ্যান্ড ইনিশিয়েটিভের পক্ষে বাংলাদেশের যে সমর্থন, এটা আমেরিকা ভালো চোখে নিচ্ছে না। এবং আমি একাধিকবার এর আগে বলেছি যে আমেরিকার যে বর্তমান রাষ্ট্রদূত রয়েছেন ব্রেন ক্রিস্টেনসন, তিনি কিন্তু এসেছেনই এই অঞ্চলের চীনের প্রভাব কমাতে, কিন্তু বাংলাদেশ একেবারে বলা যায় যে অপ্রতিরোধ্য গতিতে চীনের দিকে ঝুঁকছে। এই অবস্থায় আমেরিকা ক্ষুব্ধ হয়ে ডক্টর খলিলকে ইমিডিয়েটলি কল করেছে, যে কারণে আজকে ডক্টর খলিলের ফেরার কথা ছিল, কিন্তু খলিল সাহেব গতকাল ফিরেছেন এবং ফিরেই
তিনি ওয়াশিংটনের পথে রওনা দিয়েছেন। আমি জানি না ওয়াশিংটনে তার জন্য কি অপেক্ষা করছে। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী আছেন ডক্টর খলিল, একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন শামা ওয়াদ এমপি, প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রয়েছেন হুমায়ুন কবির। এরা কি পররাষ্ট্র মন্ত্রণালয় চালাবার জন্য যথেষ্ট নয়? কারণ শুনছি যে এখন প্রধানমন্ত্রীর একজন পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারীকেও নিয়োগ দেওয়া হবে। সরকারি প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি, তবে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এবং খুবই অবাক করা ব্যাপার হলো, যাকে প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী করছেন, তিনি আওয়ামী লীগ সরকারের আমলে একটি সাংবিধানিক পদের দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ এ আর একটা লুঙ্গি কেস। আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করেছে, কিন্তু আসলে সে ছিল এই বিএনপি জামাতের লোক, এবং সেই পুরস্কারটি তাকে এখন দেওয়া হচ্ছে। আমি সঙ্গত কারণে, যেহেতু সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়নি, সেহেতু আমি তার নাম বলছি না, তার ছবি দেখছি না, কিন্তু আমার কাছে এই দুটো তথ্যই আছে। এই অবস্থায় এখন আমি ডক্টর খলিল যখন যায়, তখন একজন কূটনৈতিক বিশ্লেষক আমার সাথে বাজি ধরতে চেয়েছিল। তিনি বলেছিল যে দেখেন, ভারতের সাথে সম্পর্কটা কিন্তু এখন আর উষ্ণ নেই। ডক্টর খলিলের এর আগে ভারত সফর ব্যর্থ হয়েছে, এবং এ মাসে যে ভারত যাওয়ার কথা ছিল এই 10 তারিখের দিকে, তিনি সেটা যাচ্ছেন না। এবং তিনি যে চীনে যাচ্ছেন, অনেক কিছু বলে গেছেন, অনেক আশা নিয়ে গেছেন, কিন্তু তার এই চীন সফরও ব্যর্থ হতে বাধ্য। এবং তিনি আমার সাথে বাজি ধরতে চেয়েছিলেন, কিন্তু আমি আর বাজির দিকে যাইনি। কিন্তু এখন যেটা দেখলাম তাতে মনে হচ্ছে যে ডক্টর খলিলের চীন সফরটা আমাদের বাংলাদেশের প্রচার মাধ্যমে যেভাবে আসুক না কেন, সেটি খুব একটি ফলপ্রসূ হবে বলে মনে হয় না। যেহেতু চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের উপরে ভারত এবং আমেরিকার দুটো পরাশক্তিরই নজর আছে, সুতরাং এটা বাংলাদেশের জন্য খুব ডিফিকাল্ট হবে কিনা, বা তারেক রহমানের সরকার এটা কিভাবে ম্যানেজ করবেন, সেটা আমাদের দেখতে হবে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এটি নিয়ে এক এক বিশ্লেষকের এক এক মতামত। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। আপনারা হয়তো চিন্তিত হয়ে গেছেন যে ছাত্রলীগ হঠাৎ করে কি কঠিন পরিকল্পনা শুরু করলো। আসলে ব্যাপারটা কি তা হয়তো আমি যতটুকু বুঝছি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বাকি আপনারাও আপনাদের মিসিং ডটগুলো মিলালে হয়তো আপনারাও কিছুটা বুঝতে পারবেন। আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, দীর্ঘ 18-19 মাস বা 20 মাস চলে গেল, এর ভিতরে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, এরপরও বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হঠাৎ হঠাৎ করে ছাত্রলীগের ছেলেপেলারা মিছিল করছে। কখনো কখনো খুব কম হলেও দুই একটা আপনার যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ মিছিল করেছে, যুব মহিলা লীগ করেছে। এরকম দেখতে পেরেছেন। আওয়ামী লীগের একটা বা দুটো বা এর বেশি হতে পারে, দুঃখিত আমি জানি না, আমার কাছে মনে হচ্ছে একটা বা দুটো মিছিল হয়তো সরাসরি আওয়ামী লীগের হয়েছে। এছাড়া আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন যেগুলো আছে, আর যেমন আপনার শ্রমিক লীগ, তারপরে আপনার কৃষক লীগ, এই সমস্ত এদের এখনো মিছিল যদিও দেখা যায়নি, একদম নিষ্ক্রিয় একরকম বলতে পারেন। তো নিষ্ক্রিয়ত কারণ হচ্ছে যে আপনার যেই হারে মব সন্ত্রাস চলতেছে, সবাই বাস্তুচ্যুত, স্থানচ্যুত, অনেকে দেশের বাহিরে গিয়ে চলে গিয়েছেন যান বাঁচাইতে। এরপরও কোটি কোটি জনসমর্থন বাংলাদেশ আওয়ামী লীগের এখনো আছে। এই পরিস্থিতিতে আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশ ছাত্রলীগ তারা বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিভার্সিটিগুলোতে আপনার কমিটি দেওয়া শুরু করেছে। হ্যাঁ, আমি আপনাদের সাথে আমিও একমত যে অনেকখানে অনেকগুলো কমিটিতে হয়তো ভুল করা হচ্ছে। কোনো কোনো স্থানে হয়তো সে আগের মতোই একজন বা দুইজন হয়তো ভুলবশত অন্য দলের নেতা হয়ে গেছেন, এখন তারাদের নামও চলে আসছে, বা কিছু লাল বদর আছে, এটা আমি স্বীকার করি। তবে এখনকার যে পরিস্থিতি, তাতে এই পর্যন্ত প্রায় 50টা বা 54টা কমিটি দেওয়া হয়েছে। তার মানে আমার 2-4-5টা নিয়েই আপনার সমস্যা আছে, বাকি কোনোগুলোতে এখনো তেমন সমস্যা পরিলক্ষিত হয়নি বা বাদ বিবাদও হয়নি।
আর এই কমিটিগুলো দেওয়াতে দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে যে হঠাৎ করে এই কমিটিগুলো দেওয়ার শুরু করার কারণে কিছু কিছু জায়গায় এই কমিটিকে স্বাগত জানিয়ে, যেমন ফেসবুক পোস্ট করা হচ্ছে বা পোস্টার লাগানো হচ্ছে, তেমন ভাবে আবার স্বাগত জানিয়ে দুই চারটে মিছিলও হয়ে যাচ্ছে। এটা একটা ভালো দিক। এবং আমি আশা প্রকাশ করব, ছাত্রলীগ যদি সারা বাংলাদেশে সমস্ত কমিটি, ওয়ার্ড, থানা, জেলা, উপজেলা, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি স্কুল পর্যন্ত কমিটিগুলো দিয়ে দিতে পারে, তাহলে একটা বিশাল খেলা হবে। আর ছাত্রলীগ দেওয়ার সাথে সাথে যদি এর পরবর্তী সংগঠন যদি যুবলীগ, যুবলীগে যদি সেম কাজটা করে, যুবলীগ, এরপরে আছে আপনার স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আম, মহিলা যুবলীগ, তারপরে আওয়ামী মহিলা লীগ যেটা আছে এটা সহ আওয়ামী লীগের যেসব থানা ওয়ার্ডে কমিটি নেয়, এগুলোকে যদি রিসাবল করে ফেলা যায় এবং এটা পাবলিকলি চলে আসবে, কারণ এমনি পাবলিকলি জানে কে কোথায় কি করতেছে না করতেছে, এটা ঠিক। যদিও আমাদের হাজারো ভাইয়েরা তাদের বাড়িঘরে থাকতে পারছেন না, তারা অন্যত্র আছেন, কিন্তু একটা কমিটি হয়ে যাওয়ার পরে সবার মধ্যে একটা স্পিড আসবে। একজনে যদি 5জন করে ভাই ব্রাদার বন্ধু বান্ধব নিয়ে নামেন, তাহলে অনেক লাখো লোক সারা বাংলাদেশে যে কোনো সময় যে কোনো মুহূর্তে মিছিল করতে পারে। এখন যেমন হয়তো ধরেন চিটং একটা হচ্ছে, ঢাকায় হচ্ছে না, আবার আরেকদিন ঢাকায় হচ্ছে তো রাজশাহীতে হচ্ছে না, এরকম না করে আমার মনে হয় একটা সারা বাংলাদেশে যে কোনো একদিন ধুমাধুম 70, 80, 100টা মিছিল যদি বেরোয় যায়, 64 জেলায় 64টা মিছিল বেরোয় গেলে এইটা একটা ইম্প্যাক্ট তৈরি করবে, সরকারের উপর চাপ সৃষ্টি করবে। এখনই সুযোগটা এখন, সরকার মাত্র 2 মাস 3 মাস যাচ্ছে সরকারের, এর ভিতরে সরকারের সাথে এনসিপি, এনসিপির সাথে জামাত, এনসিপি মানে একটা ভজকট আছেই। আর কিছু কিছু আওয়ামী লীগ ছাত্রলীগ করতো বা আওয়ামী পরিবারের কিছু কিছু লোক ভয়ে হোক আর আগে গুপ্ত থাকুক, এখন প্রকাশ্য হোক, তারা এনসিপি, জামাত, বিএনপিতে জয়েন করতেছে। এগুলো যাবে, এগুলো নিয়ে চিন্তা করে লাভ নেই। তবে ছাত্রলীগ যে কাজটা করতে, যে কঠিন মিশনটা শুরু করেছে, এটা কিন্তু আপনার গ্রহণযোগ্যতা পাবে। এটার জন্য তাদেরকে স্যালুট, যে দেরিতে হলো তারা এই কাজটা শুরু করেছে। এই কঠিন মিশনটা, ছাত্রলীগ যদি কঠিন মিশনটা সারা বাংলাদেশে আগামী 1 মাসের ভিতরে শেষ করে দিতে পারে, এবং সাথে সাথে যদি যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এরাও এই কমিটিগুলো করে ফেলতে পারে, তাহলে একটা ভালো জিনিস পাওয়ার আমরা আশা করতে পারি। এবং আমাদের হাতে এখন অনেক কিছু আছে। যেমন হামে প্রায় 560 জন শিশু মারা গেছে। এছাড়া আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পেট্রোল নাই দেশে, গ্যাসের সিলিন্ডারের দাম বেশি, সামনে কোরবান, শুরু হচ্ছে লুটতারাজ, গরু লুট। এছাড়াও প্রতিদিন আপনার 10-12টা মার্ডার দেখা যাচ্ছে, কোথাও মহিলাদেরকে ধর্ষণ করে ফালাই দেওয়া, মেরে ফেলে দেওয়া হচ্ছে। এই সব ঘটনা যদি কমিটিগুলো হয়ে যায়, এগুলো দিয়ে মানুষকে খেপায়া তোলার পরিষ্কার একটা জিনিস পাওয়া যাবে। তো এভাবেই যদি খুব দ্রুত এভাবে যদি চলতে থাকে বলতে যদি এটা আবার টেস্ট ম্যাচের মতো নেওয়া হয়, যে আমরা এখন দিলাম 54টা, 6 মাস পরে আরো 54টা, তারপরে আরো 54টা, ওইভাবে হইলে হবে না। খুব র্যাপিড অ্যাকশন, মানে এখন এই যে কমিটিগুলো যেগুলো দিচ্ছে, ছাত্রলীগ যুবলীগে যদি দেয়, স্বেচ্ছাসেবক লীগ যদি দেয়, আওয়ামী লীগ যদি দেয়, এটা হচ্ছে একদম T20 ম্যাচের মতো করে ফেলতে হবে। মানে ধামাধাম আমরা সমস্ত কমিটি ঘোষণা করে দিব সব জায়গায়, যেগুলো গত 15 বছরও হয়নি, এই সব কমিটি ঘোষণা করে দিব, সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসব। এরপরে আমরা যা করার করব, আন্দোলন সংগ্রাম। তাহলে আমার মনে হয় ব্যাপক উপকৃত হবে। আওয়ামী লীগ যেমন উপকৃত হবে, বাংলাদেশের জনগণও উপকৃত হবে। তবে তার মধ্যে একটা জিনিস একটু হিসাব রাখতে হবে, যে যেই সব ছেলে পেলে, যেসব ভাই বোনরা এই মুহূর্তে রাস্তাতে নেমে দাঁড়িয়ে মিছিল করছেন, কথা বলছেন, জোর গলায় আওয়াজ করছেন, ওদের দিকে সদয় দৃষ্টি রাখতে হবে। কারণ ওরাই হচ্ছে যে এই গত 20 মাসে এই তৃণমূলের এই কর্মীগুলো যারা রাস্তাঘাটে ছিলেন, তারাই হচ্ছেন যে আওয়ামী লীগের প্রাণ ভোমরা। মানে এরা কোনো কিছু ছাড়া, নিজেদের নেতৃত্ব ছাড়া, কোনো কিছু ছাড়া নিজেরা নিজেরা করেছেন। এটা হচ্ছে যে আওয়ামী লীগের প্রাণ ভোমরা। আর এই আগুন, এই স্ফুলিঙ্গ, এটাকে যদি কাজে লাগানো যায়, মজা হবে। আপনার প্রতিটা কমিটি দিচ্ছে, এখন পর্যন্ত 54টা কমিটি দিচ্ছে, যতগুলো কমিটি দিচ্ছে তার মধ্যে থেকে মনে হয় 10-12 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে। সমস্যা নাই, এটা অ্যারেস্ট হবেই। আপনার কমিটিতে থাকলেও অ্যারেস্ট হবে, না থাকলেও অ্যারেস্ট হবে, আপনার পাইলেই অ্যারেস্ট করবে। কিন্তু এই অ্যারেস্ট করবে, ধরবে, কোর্টে নিবে, এইটার ভেতর দিয়ে হলো
এই কমিটিগুলোকে ইস্টাবলিশ করে আপনার আন্দোলনটাকে আগায় নিতে হবে। কারণ হচ্ছে আমরা যদি এখন ছাত্রলীগ যে কাজটা করেছে, ছাত্রলীগের এই কাজটা আমার হিসাবে আরও 6 মাস 1 বছর আগে করা উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, যদিও করে নাই বিভিন্ন কারণে, অনেক কারণ, এটা আপনিও জানেন আমিও জানি, অযথা ওগুলো বইলা লাভ নাই। এখন যেটা করছে সেটাকে সাধুবাদ জানানো উচিত, তবে তাদের উপরে মনক্ষুণ্ণ না হয়ে বা রাগ না করে তাদেরকে আরও বেশি সহযোগিতা করা উচিত। এবং ছাত্রলীগ কমিটি যারা দিচ্ছেন তাদেরকে বলবো আপনারা আরেকটু সচেতন হন, যেখানেই কোনো ডিসপুট পাচ্ছেন সেটাই দেন দেয়ার সরাই নিয়া তৃণমূল থেকে যারা এখনো রাস্তাঘাটে আছে, মিছিল মিটিং করছে, তাদেরকে এনে কমিটিতে ঢুকানোর চেষ্টা করুন। এবং প্রয়োজনে পুরানো যেসব কমিটিগুলো আছে ওগুলারে ছাইটা ফালাই দিয়া ওখান থেকে আসলে যারা এখনো রাস্তাঘাট আছে, যারা এখনো মিছিল মিটিং সংগ্রাম করছে, যারা ফেসবুকে মিনিমাম নিজের ছবি নাম টাম দিয়ে অ্যাক্টিভ আছে, প্রতিদিন পোস্ট করছে বিভিন্ন বিষয়ে, তাদেরকে একটু কাছে টেনে নিতে পারেন। এইটা হইলে আরও ভালো হবে। সুতরাং আমি আশা করব যে ছাত্রলীগের সাথে সাথে যুবলীগ, সেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ এবং মূল দল আওয়ামী লীগ সকলেই একই কাজ করবেন, যেটা এই মুহূর্তে ছাত্রলীগ করছে বা করানো হচ্ছে, সেম এই জিনিসটাই। ধন্যবাদ। এক কথাই বলবি, সজীব ভুইয়ার আশ্বাসটি পাওয়া গেছে, ডিপ স্টেট ফাংশন করতেছে। সজীব ভুইয়াকে আবার করুক, শেখ হাসিনার ব্যাপারে এক্স আইজিপি কে রাজসাক্ষী করছে না, তাকে রাজসাক্ষী করুক। ডিপ স্টেট এখন কি কাজ করতেছে এটা উদ্ধার করুক। হ্যাঁ, এখন সামগ্রিক দেশ ডিপ স্টেটের আওতায় পড়ে গেছে আমার ধারণা। এখন একদিক ওই ছোট কাপড় বড় করতে যাওয়া হয়, একদিক টানলে আরেক দিকে ছোট হবে, আরেক দিক টানলে আরেক দিক ছোট হবে। যে এই বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, আসলে আমরা ফাঁদে পড়েছি। আমি দু একটা উদাহরণ দিতে পারি, যতই বলুক না কেন সরকারের পক্ষ থেকে, আমি বলবো আসলে আমরা ফাঁদে পড়েছি। 14টা বোয়িং কিনে ফেলছে, চুক্তি করে ফেলছে, সুতরাং এই চুক্তি তো কার্যকর। আমার বক্তব্য চুক্তি কার্যকর। এখন পরাশক্তি চীনে যায়, আপনি চীন থেকে গিয়ে আমেরিকার পেটের ভিতরে ঢুকে যাবেন, আর চীন যতই সমর্থন দেন কাজ হবে না, পরাশক্তি তার ইন্টারেস্ট দেখবে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় না এটা সে ঘুরতেছে, কিছুই কাজ হবে না। পশ্চিমবঙ্গের যে পরিবর্তন এসছে, এই পরিবর্তনে আমরা কিছু বিপদে পড়বই। এখন আবার এই সরকার খাল কাটতেছে, খাল কেটে পানি যদি না আসে, খাল কেটে লাভ হবে কি বলেন? পানি তো থাকবে না, পানির ফ্লো লাগবে না। এখন কি হচ্ছে কি হচ্ছে না, আমি মনে করি আমাদের দেশ সব কিছু মিলে সংকটে আছে। এই সংকট থেকে কিভাবে দেশ উতরাবে এটা আমার ব্রেনে ধরছে না। হামের চাইতে কিন্তু যে উপসর্গ, এরপরে যে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া হলেই তাকে আইসিইউতে নিতে হয়। এই আইসিইউ তো না, আইসিইউ সংকট। আর আইসিইউতে নেয় তখন কি, সেই বাচ্চা কিন্তু, শিশু কিন্তু ফিরে আসার সম্ভাবনা খুব কম থাকে। সুতরাং টিকাটা ছিল মূল কথা। এই ইউনিট সরকার কোনো কিছুতে কোনো করে নাই, মানে কর্ণপাত করে নাই। সে তাহলে টাকা করি, পুরা উপদেষ্টা পরিষদ টাকা করি রোজগার নিয়ে ব্যস্ত ছিল। সুতরাং তাদেরকে তো অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত, কারণ সাক্ষী তো ইউনিসেফ আছে, সাক্ষী তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে, সমস্যা নাই। এখন কেন যেন ইউনিট সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে আপনি দেখেন, দুদকে কিন্তু মামলা হয়েছে, 2টা মামলা হয়েছে, কিন্তু সেই মামলারও কোনো অগ্রগতি দেখা যায় না। দুদক তদন্ত করবে না? তদন্ত করতে হবে তো তাদেরকে। আর বিশেষ করে আমি হামের ব্যাপারে বলবো যে অবশ্যই এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড। কেন হামের টিকা আনা হয় নাই সারা দেশে? তাদের এইটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় অটোমেটিক এটা চিন্তা করা উচিত ছিল যে শিশুদের টিকা দেওয়া হয়। হ্যাঁ, টিকা দেওয়া হয়নি। আমি মনে করি এটা প্রাতিষ্ঠানিক হত্যাকাণ্ড, এটার বিচার হওয়া উচিত। এবং এই সরকার উদাসীন, সরকার কিন্তু সরকারের কোনো কিছুতে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে বলে মনে হয় না। আমার মনে হয় সজীব ভুইয়া বলেছিল না, ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত, 19 সাল পর্যন্ত থাকতে প্ল্যান দিয়েছিল। আমার মনে হয় ডিপ স্টেট এখনো কার্যকর, ডিপ স্টেট কাজ করতেছে। এই কারণে ডিপ স্টেট আমার মনে হয় ইউনিট সরকারকে ইউনুসকে সাহায্য করতেছে, ইউনিট সরকারকেও সাহায্য করতেছে। ডিপ স্টেটের কারণে আমার মনে হয় এই সরকার
সরকারও তারাও বন্দী, সরকারও বোধহয় এদেরকে কিছু মানে কোনো তদন্ত বা দুর্নীতির তদন্ত তো কোনো কিছু করতে পারছে না। দেখেন, আমি লিখেছি আপনার হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে নিয়ে, আমি নিজের কথা কিচ্ছু লেখিনি, নিজের কোনো মন্তব্য আমি দেইনি। আমি শুধু একটাই কমেন্ট করেছি যে এই বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদে বাংলাদেশ, আসলে আমরা ফাঁদে পড়েছি। আমি দু একটা উদাহরণ দিতে পারি, যতই বলুক না কেন সরকারের পক্ষ থেকে, আমি বলবো আসলে আমরা ফাঁদে পড়েছি। ওখানে চুক্তিতে পরিষ্কার লেখা আছে আমরা কিন্তু ফ্রান্স থেকে আপনার বিমান কেনার কথা ছিল, এবং চুক্তিতে আছে যে না, ফ্রান্সেরটা কেনা যাবে না, মার্কিনেরটা কিনতে যাবে। 14টা বোয়িং আমরা কিনে ফেলছি, চুক্তি করেছি। তার মানে চুক্তি এখন কার্যকর, যতই বলুক না কেন চুক্তি কার্যকর এখন। তারপরে ধরেন আপনি খেয়াল করে দেখেন যে মেধা সত্ত্ব এখন কিন্তু ইউজ করতে পারবেন না, অর্থাৎ আমাদের কৃষি হচ্ছে একমাত্র নির্ভরশীল জায়গা। কৃষির কোনো বীজ কিন্তু আমরা আর বাইরের থেকে নিজেরা, আমরা ধান পাট যাই বলেন নিজেরা বীজ সংরক্ষণ করি, এই বীজ ব্যবহার করতে পারবো না। যে বীজ রিপ্রোডাক্ট হয় না, দুইবার ব্যবহার হয় না, এখন আমেরিকার থেকে আনতে হবে। আপনার মেধা সত্ত্ব আনবেন, এবং তারা যা দেয় তা পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন না, বলেন। তারপরে ধরেন আপনার ওষুধে, আমরা তো ওষুধ ইম্পোর্টও করি, ওষুধে কিন্তু জেনারিক নেম থাকে, আর সারা বিশ্বে আমাদের ওষুধ তো এক্সপোর্টও হয় কিছু দেশে। তো এই জেনারিক নেম থাকলে ওষুধ চেনা যায়, কিন্তু জেনারিক নেম ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে পারলে তাকে 3-4 গুণ ট্যাক্স দিতে হবে। তার মানে আমাদের ছোট যে ফার্মা আছে, যেগুলো আছে, এগুলো চলবে না, বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত, আমরা ওই জেনারিক নেম যদি ব্যবহার না করি, তাহলে আমরা ওষুধ এক্সপোর্ট করতে পারবো না, এবং ওষুধ কারণ চিনবে না। আপনি ধরেন এখানে নাপা খেলেন, নাপা তো জেনারিক নেম না, নাপা আমাদের দেশি নাম, এই নাপা বিদেশ গেল, কেউ চিনবে? ডাক্তার তো লিখবে না। ডাক্তার এই জন্য বিদেশি ডাক্তারের কাছে দেখবেন জেনারিক নেম লেখে ওষুধের, যাতে পৃথিবীর সব দেশে জেনারিক নেমে ওষুধ তৈরি হয়, জেনারিক নেম দিয়ে খুঁজে বের করে। সুতরাং এটা আমেরিকা যে দেশে নিষেধাজ্ঞা দিবে এবং যেখানে যে ব্যবস্থা নেবে, বাংলাদেশ সেই মতে কাজ করবে। এক। দুই হলো, অস্ত্র কম দামে চীন থেকে কেনা যাবে না, অস্ত্র আমেরিকা থেকে কেনা যাবে। এইসব আমি হাইলাইটস গুলো আমি দিয়েছি, বুঝছেন? আমরা তো আমেরিকা না, আমেরিকাতে ঠিকই আপনার ওয়েবসাইটে দিয়ে দিছে। বাংলাদেশে একমাত্র রুমিন ফারহানা, সে কথা উঠাইছে, তখন তাকে বলা হয়েছে আপনি নোটিশ করেন নাই। নোটিশ করতে তো 5 জন আপনার সংসদ স্বাক্ষর লাগবে স্বতন্ত্র, সেই স্বাক্ষর সে পাবে কোথায়? তখন তো সদস্য নাই, সে একা ছাড়া নাই, সুতরাং সেও আওয়াজ তুলতে পারে নাই। সরকারি দল, বিরোধী দল, কেউ এটা আলোচনায় আনে নাই। তার মানে ওই যে আগে যেটা বলেছিল যে পররাষ্ট্র মন্ত্রী সাহেব, তিনি বলেছিলেন না যে রাজনৈতিক দলগুলোকে তারা জানে, যদিও জামাতের আমির এটা বলেছে আমরা জানি না, কিন্তু এরপরে সংসদে তো কথা উঠায় নাই কেউ। সুতরাং আমার ধারণা এটা জানাজানির মধ্যেই হয়েছে, এবং এই চুক্তিতে আমরা ফেসে গেছি। যাই বলুক না কেন, এই চুক্তিতে আমরা ফেসে গেছি, এবং আমাদের সব কিছু পণ্যের দাম থেকে শুরু করে সবকিছুতে আমরা মার্কিন বলয়ের ভিতরে ঢুকে গেছি। এখন পৃথিবীতে তো অনেকগুলো বলয়, বিশেষ করে আমি বলবো চীন, রাশিয়া একটি বলয় আছে, এবং আমেরিকাকে কেন্দ্র করে আমেরিকা তো সিঙ্গেল আউট হয়ে গেছে অনেকটাই আপনার ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে। তো এখন আমাদের কি হবে আমার বলা মুশকিল, আমি অনুমান, সাক্ষী প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারবো না। তবে আমাদের বিপদ, এটাই বলবো। আমেরিকার সাথে চুক্তি হয়েছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, অলরেডি আমেরিকা থেকে 14টা বোয়িং কিনে ফেলেছে, যেটা ফ্রান্স থেকে এয়ারবাস কেনার কথা ছিল, এবং চুক্তিতে আছে ফ্রান্সের এয়ারবাসের পরিবর্তে আমেরিকার বোয়িং কিনতে হবে। 14টা বোয়িং কিনে ফেলছে, চুক্তি করে ফেলছে। সুতরাং এই চুক্তি তো কার্যকর, আমার বক্তব্য চুক্তি কার্যকর। এখন পরাশক্তি চীনে যায়, আপনি চীন থেকে গিয়ে আমেরিকার পেটের ভিতরে ঢুকে দেবেন, আর চীন যতই সমর্থন দেন কাজ হবে না, পরাশক্তি তার ইন্টারেস্ট দেখবে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় না এটা, সে ঘুরতেছে, কিছুই কাজ হবে না। আর পশ্চিমবঙ্গের কথা বললেন, দেখেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, এটা একটা কনফিউজিং। এখন যে
মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে, এখন আমাদের দেশে যে পুশিন ইতিমধ্যে প্রায় 70 লক্ষ বাঙালিকে তারা মনে করেছে এরা মুসলমানকে আপনার ভোটার থেকে বাদ দিছে। এবং তারা, যেটা আমি শুনলাম, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজিৎ সিং বললেন যে আমরা এটা জাতীয়তাবাদ অর্থাৎ বাংলাদেশের সরকারের কাছে পাঠাবে পরীক্ষা নিরীক্ষার জন্য। তারা যারা বাংলাদেশি প্রমাণিত হবে না তাদেরকে তারা পুশিন করবে, তারা রাখবে না, পুশব্যাক করবে তারা। সুতরাং এটা তো একটা সংকট তো বটেই। আমরা তো বলি যে আমাদের এখানে বাংলাদেশি কোনো ভারতে নাই, কিন্তু তারা তো বলছে যে ভারতে আছে, এবং তারা তো নীতিগতভাবে এখন বিজেপি সরকারে আসছে, আর ভারত থেকে যত মুসলমান আছে তাদেরকেও খেতাবে। কিন্তু আশ্চর্য হচ্ছে, আমি হিসাবে মনে না যে জামাত কিন্তু ভারতের বর্ডারিং এরিয়াতে সিট বেশি পেয়েছে সংসদে নির্বাচনে। এই হিসাবগুলো কিন্তু আমার কাছে মিলছে না। তবে আমরা মনে করব পশ্চিমবঙ্গের যে পরিবর্তন এসছে, এই পরিবর্তনে আমরা কিছু বিপদে পড়বই। আর ওদিকে মমতা ব্যানার্জি হচ্ছে কি, আসলে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে তার পার্টির ভিতরে কিন্তু নানান রকম দুর্নীতি, সংঘাত, সংশয় ইত্যাদি ইত্যাদি হয়েছে। এবং তারাও কিন্তু এই ধরেন তিস্তা নিয়ে, ভারত তো এখন বলেই তিস্তা গঙ্গা চুক্তি এগুলোর ব্যাপারে এই মমতা ব্যানার্জির অনড় কারণে এই চুক্তিটা হয় নাই। তো এখন চুক্তি টুক্তি তো করে লাভ নাই, কারণ তিস্তার উপরে সেই সিকিম থেকে তিস্তা নেমে আসছে। তিস্তায় অন্তত পক্ষে 6-7টা বিদ্যুৎ প্রকল্প, পানি উজান থেকে তুলে নেয় পানি, গজলডোবায় পানি থাকে না। তো গ্রীষ্মকালে, বর্ষায় গজলডোবা দিয়ে পানি সুইচ গেট ছেড়ে দেয়, আমাদের দেশ ভাসায় ফেলে। সুতরাং আন্তর্জাতিক যে রিভার 40টা তারা ভারত রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, ওইটা যদি বন্ধ করা যেত তাহলে হয়তো সম্ভব। এছাড়া তো আরো পানি পাওয়া যাবে না। এখন আবার এই সরকার খাল কাটতেছে, খাল কেটে পানি যদি না আসে, খাল কেটে লাভ হবে কি বলেন? পানি তো থাকবে না, পানির ফ্লো লাগবে না। আমি তো দেখি যে খাল কাটা এখন দেশের যে দুর্যোগ, সেখানে তো ঠিক আছে নির্বাচনী ইশতেহারে সরকার দিছে, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে, কিন্তু এলপিজির কার্ড তো এখন প্রয়োজন না। এটার ভিতরে কৃষি ক্ষেত্র ছাড়া আরগুলো কার্ড এখন না দিয়ে ঘোষণা দিলেই হতো যে আমরা ঠিক আছে, এখন আমরা নির্বাচনী ইশতেহার আমরা এই মুহূর্তে বাস্তবায়ন করব না, আমরা কৃষিখাতকে, করোনা কালেও কৃষিখাত বাঁচায় রাখছে, কৃষিখাতের জন্য আমরা কার্ডটা দেব, এছাড়া আমরা পরবর্তীতে এগুলো বাস্তবায়ন করব। এগুলো প্রায়োরিটি তো ফিক্স করা উচিত ছিল। এখন কি হচ্ছে কি হচ্ছে না, আমি মনে করি আমাদের দেশ সব কিছু মিলে সংকটে আছে। এই সংকট থেকে কিভাবে দেশ উতরাবে এটা আমার ব্রেনে ধরছে না। আমার তো মনে হয় তাই, যখনই চীনের সাথে আপনি ওই তিস্তা যে ব্যারেজ করার কথা, এটা মূলত হলো পাল্টা আপনার ব্যারেজ করার কথা। আপনার 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট হচ্ছে, সেখানে যদি আপনার অধিকার আছে, সেই আমরা লোয়ার রিভারের নিচু এলাকার ভাটি এলাকার লোক, আমাদের পানি তো আন্তর্জাতিক পানিতে আটকাতে পারে না ভারত, সেটার যদি সমাধান না করতে পারি, আবার আমরা যদি রিজার্ভার তৈরি করি, চীনের যে পরিকল্পনা, তাতে তো ওই পেছনে বাদ দিয়ে রিজার্ভার তৈরি করে নতুন সমস্যা তৈরি করা, এটা করতে গেলে তো আমেরিকা আরো চাপে ফেলবে। আমেরিকার চুক্তি করে ফেলতেন না, এগুলো পুরো স্টিক করে দিলে তখন আরো ঝামেলায় পড়ে যাবে আমার ধারণা। আমাদের মহামান্না প্রাক্তন যিনি প্রাণী মুখ্যমন্ত্রী, তার ভিডিওটা এই কারণে দেখালাম যে বেইজ্জতির আর বাকি কি রইল। কালকে তো সরকারিভাবে নোটিফিকেশন জারি হয়ে গেছে, গেজেট প্রকাশিত হয়ে গেছে। এই যে কোন গেজেটের কপি আপনাদের সামনে আমি তুলে দিলাম, ক্লোজ আপ করে, স্টিল করে ক্লোজ আপ করে ভালো করে দেখে নিন। 7 তারিখ থেকে ওনার চাকরি গেছে। এই বেইজ্জতিটার কি খুব দরকার ছিল? বেইজ্জতের কোনো দরকার ছিল না। এখন আগামীকাল শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আসছেন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে, সকালে ময়দানে হবে। আজকে
দিল্লি থেকে অমিত শাহ এসে পৌঁছালেন কলকাতায়। কলকাতায় পৌঁছানোর পর শুভেন্দুর সঙ্গে তার রসায়নের ভিডিওটা একবার দেখুন, তাহলে পরে আপনাদের কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। তিনি দেখা করেছিলেন আমাদের রাজ্যপাল, তার সঙ্গে দেখা করে স্তবক বিনিময় হয়েছে এবং শুভেন্দু তাই গীতা দিয়েছেন, শাল উপহার দিয়েছেন, তিনিও শাল উপহার দিয়েছেন এবং সৌজন্য বিনিময় হয়েছে। এগুলো কিন্তু সমস্ত সিগন্যাল যাচ্ছে কে মুখ্যমন্ত্রী হতে পারে। অমিত শাহের পিঠ চাপড়ানি দেখলেন। তারপর এবার একটু ওই ভিডিওটা দেখে নিন, যেখানে রাজ্যপালের সঙ্গে উনি দেখা করছেন। এখন তৃণমূলের হয়ে গেছে মহা বিপদ। যেখানে যাচ্ছে, যে যাচ্ছে, শুধু রাস্তায় চোর 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 ধরে উঠছে। পাবলিক জয় শ্রীরাম বলছে, আর রাস্তায় নেতা মন্ত্রী সমর্থক যাকে দেখছে হয় ধরে দুঘা দিচ্ছে, আর না হলে পরে চোর চোর স্লোগান তুলছে। মারধর মারধর, এই মেরে ফেলবো, অমুক করবো তমুক করবো, হুঙ্কার চিৎকার চলছে। মানে রাস্তায় এবার বেরোনোর মুশকিল, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে এবং এই অবধি কি বলে মন্ত্রী পর্যন্ত। সাধারণ মানুষ মানে সাধারণ সমর্থক যারা। মহুয়া মৈত্র 3 চুড়েলের 1 চুড়েল, যিনি সারমেয় ভালোবাসেন। আরো একটা ইঙ্গিত দিয়ে দিলাম, তিনি প্লেনে করে দিল্লি থেকে কলকাতা আসছিলেন। একটা ছোট ক্লিপ দেখুন, শুধু চোর চোর শব্দ হচ্ছে, আর লাল গেঞ্জি বা জামা পরা ওই মহিলা, তিনি কোন রকমে পালাতে পারলে বাঁচেন। এখন এই যে ভাইপোর যে বাড়ি 100 না 45 কোটি না 100 কোটি টাকা দিয়ে নানান রকম ফিগার শোনা যায় বানিয়েছেন, সেই বাড়িটা এখন কলকাতার এখন প্রধান দ্রষ্টব্য স্থান হয়ে গেছে। পাবলিক যাচ্ছে, বাড়ির সামনে তো একদিন তো রাস্তা ফাস্তা সব তো ব্লকেড হয়ে থাকতো। তাদের মুখেই শুনুন, তারা এলাকার লোক, অতিষ্ঠ হয়ে গেছিলেন এলাকার লোক। কেউ কেউ বাইরে থেকে দেখতে আসছেন, আর এলাকার লোক যাতে যত আছে ক্ষোভ উগরে দিচ্ছেন। এই হচ্ছে এদের অবস্থা। এবার কালকে শপথ গ্রহণ অনুষ্ঠান, প্রায় 8-10টা রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা উপস্থিত থাকবেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও থাকছেনই। তার আগে আজকে রাত্রিবেলা অমিত শাহ সমস্ত বিজিত জয়ী নেতাদের আর কি নিয়ে বৈঠকে বসবেন এবং দলনেতা বাছবেন, মানে মুখ্যমন্ত্রী বাছবেন। স্বাভাবিকভাবে যা মনে করা হচ্ছে, শুভেন্দুর কোনো প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে ধারে কাছে নেই। যদি শুভেন্দু ছাড়া অন্য কাউকে যদি ওনারা ঠিক করেন, তাহলে আমি বলবো ওয়েস্ট বেঙ্গলে মানুষের প্রতি ইনজাস্টিস করা হলো, শুভেন্দুর প্রতি করা হলোই, এবং সেটা কিন্তু একটা খুব খারাপ সিগন্যাল যাবে। যদিও এর কোনো সম্ভাবনা আপাতত নেই, মুখ্যমন্ত্রী শুভেন্দুই হচ্ছেন। এখন তার প্রস্তুতি এখন চলছে। যেহেতু ওই পরশু দিনকে রাত্রিবেলা একটা ওই রকম ঘটনা ঘটে গেছে, অমিতের মানে ওপরে যে আক্রমণটা হয়েছে, সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে, ইন্টেলিজেন্স যা বলছে,
আমি যে খবরটা মনে করেছিলাম আজকে করব, সেই খবরটার থেকে এই খবরটা অনেক গুরুত্বপূর্ণ বলে আজকে এই খবরটা করলাম। কাল পরশু আমি ওই মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডাফোড় করব, বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষকে মিলানোর যে প্ল্যানটা, এই প্ল্যানের সবটাই কিন্তু তথ্য প্রমাণাদি আমার হাতে আছে। আমি বলেছি না ইউনূসকে কি কেচেছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধোপা কাছা কাচবো। এখন কালকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয়ে যাক, ভালোই ভালোই সরকারটা গঠন হয়ে যাক, সরকার থিতু হোক, তার আগে উত্তক্ত করে লাভ নেই। ফলে আমি একটু ভিডিওটা একটুখানি করাটা একটু ডেফার করে দিলাম অনেকেরই পরামর্শে। আমাকেও ভিডিও করার আগে অনেকের পরামর্শ নিতে হয়, তা তাদেরই পরামর্শে আমি একটুখানি পিছিয়ে দিলাম, কিন্তু করবো তো বটেই। তথ্য প্রমাণাদি যখন হাতে আছে করবো তো বটেই। তো আপনারা কালকে সবাই শপথ গ্রহণ অনুষ্ঠানটি দেখুন। আর প্রথমে যার ভিডিও ক্লিপিংস দেখালাম, তিনি এবং গালে লবেঞ্চুস ঠুসে এবার বসে থাকুন। তার আর মেকআপ করার রোজ লোক আর বাড়িতে আসবে না, বাড়ির সামনে সিকিউরিটি কেউ নেই, কাক বারান্দার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, পায়রা হেগে দিয়ে চলে যাচ্ছে, আম পাতা পড়ে পড়ে উঠোন একেবারে নোংরা হয়ে যাচ্ছে, ঝাড় দেওয়ার লোক নেই। কর্পোরেশনের লোক এখন নিয়মিত আসছে, যেহেতু ববি হাকিম রয়েছে। ধীরে ধীরে দেখবেন এগুলো সবই কমে যাবে। তিনি আবার পূর্বের মতো ওই ইটের পাঁজার উপরে বসে বসে আবার বিকেলে চা আর পেছনে পচা খালের গন্ধ উপভোগ করবেন। আপাতত আগামীকাল এই শপথ গ্রহণ অনুষ্ঠানটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি, আপনারাও অপেক্ষা করুন। সরকার এমনিতেই অর্থকষ্টে আছে, আয় রোজগার নেই। সরকারের আয়ের প্রধানতম যেটি উৎস রাজস্ব আয়, সে রাজস্ব আয়ের ঘাটতি অর্থ বছরের প্রথম 9 মাসে প্রায় 98,000 কোটি টাকা। অর্থ বছর শেষ হতে হতে সেটি 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে বিভিন্ন পত্রপত্রিকায় খবর বেরিয়েছে। সরকার চলছে ব্যাংক থেকে ঋণ করে, আবার অনেক সময় ব্যাংকও সেই ঋণ দিতে পারছে না, টাকা ছাপিয়ে সে ঋণের চাহিদার যোগান দিতে হচ্ছে। এগুলো ইতিমধ্যে আপনাদের কাছে পূরণ হয়ে গেছে। তো আগামী মাসে মানে জুন মাসে যে বাজেট হবে, সে বাজেটকে সামনে রেখে সরকার নানা ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন সেক্টরের যে বাজেট, প্রাক বাজেট যে আলোচনাগুলো হচ্ছে, সেখানে রাজস্ব নিয়ে, কর নিয়ে কথাবার্তা খুব বেশি হচ্ছে। তো সে কর নিয়ে কথাবার্তা বলতে গিয়েই বেশ চমৎকার একটা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে রাজস্ব বোর্ডকে, এবং প্রশ্নটি করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল। তার প্রশ্ন, আমি পত্রিকা থেকে তার এই বক্তব্যটুকু নিয়েছি, আমি জাস্ট হুবহু একটু পড়ে শুনে আপনাদেরকে। আপনি কর না পেলে ধরপাকড় করেন, জেলে যান, আপনি আমার ট্যাক্সের টাকাটা নিয়ে করেন কি? তিনি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আসলে সরকারকে, যদিও তিনি সেখানে রাজস্ব বোর্ডের প্রতিনিধিদেরকে প্রশ্নটা করেছেন, কিন্তু প্রশ্নটা আসলে রাষ্ট্রকে, প্রশ্নটা আসলে সরকারকে। আপনি আমার ট্যাক্সের টাকাটা নিয়ে করেন কি? আপনি আমাকে যেভাবে ধরপাকড় করে আদায় করেন, আমার করের টাকা আপনি কিভাবে খরচ করেন, সেটার জবাবদিহি দরকার। তিনি অবশ্য একটা পরামর্শ দিয়েছেন, এই জন্য একটা সেল করা উচিত। আপনি ব্রিজ বানাবেন রাস্তা ছাড়া, আর আমাকে বলবেন টাকা নেই। আপনি ব্রিজ বানাবেন রাস্তা ছাড়া, খেয়াল করবেন যে রাস্তা নাই, তাহলে আপনি ব্রিজটা কোথায় বানালেন? আপনি ব্রিজ বানাবেন রাস্তা ছাড়া, আর আমাকে বলবেন টাকা নেই। সরকারের আয়ের চেয়ে ব্যয়ের প্রবণতা বেশি, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আমি দীর্ঘ বক্তব্যটুকু পুরো হুবহু আপনাদের সামনে পেশ করলাম, কিন্তু এই তার শওকত আজিজ রাসেলের এই বক্তব্যের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে ইম্পর্টেন্ট যে প্রশ্ন অংশটুকু, সেটি হচ্ছে আমার করের টাকা আপনি কিভাবে খরচ করেন, সেটার একটা জবাবদিহির দরকার। কখনো কোনো সরকার করের টাকা, সরকার যে টাকা নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে, সেই ট্যাক্সের টাকা কিভাবে ব্যয় করেন
তার কোনো জবাবদিহি নাগরিকের কাছে করা যে দরকার, এই বোধটুকু তাদের মধ্যে কখনো হয়নি। জবাবদিহি করা তো পরের কথা। যাই হোক, এই যে একটি অনুষ্ঠানে এই বক্তব্যটা ছিল, কিন্তু সম্পূর্ণ অন্য আর একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল তিতুমির, তার একটা বক্তব্য আমার নজরে পড়েছে। আমার কাছে মনে হয়েছে যে শওকত আজিজ রাসেল যে প্রশ্নটি করেছেন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার যে বক্তব্য, সেই বক্তব্য দুটো ডটকে যদি আমরা একসাথে করি তাহলে বেশ একটা চমৎকার একটা চিত্র আমাদের সামনে দাঁড়ায়। প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল তিতুমির, তিনি একজন ইকোনমিস্ট। তাকে আমরা টক শোতে কথা বলতে দেখেছি, মানে বিএনপি ক্ষমতায় আসার আগে বা তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবার আগে। তিনি বলছেন, সরকারের একটি পরিকল্পনার কথা তিনি জানাচ্ছেন যে আগামী অর্থবছর থেকে আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্রে স্বাস্থ্য, শিক্ষা সহ কোন খাতে কত অর্থ খরচ হচ্ছে তার বিবরণ থাকবে। ওয়াও! পত্রিকায় এই অংশটুকু পড়তে পড়তে আমার মনে হয়েছিল যে ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, ইকোনমিস্ট, হি ওয়াজ এ জার্নালিস্ট ওয়াজ, একসময় তিনি ঢাকার খুব নামী একটি ইংরেজি দৈনিকে সাংবাদিকতা করতেন। কিন্তু আমার মনে একটা সন্দেহ জেগেছে, সংশয় জেগেছে যে ডক্টর তিতুমির কখনো এই যে আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র, এই যে রিসিপ্টটা, সেই রিসিপ্টটা দেখেছেন কিনা। দেখলে বা এই রিসিপ্টটা সম্পর্কে ওনার কোনো ধারণা থাকলে উনি হয়তো এই কথাটি বলতেন না যে এখন থেকে, মানে আগামী অর্থবছর থেকে আয়কর রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্রে স্বাস্থ্য, শিক্ষা সহ কোন খাতে কত কত অর্থ মানে খরচ হচ্ছে তার বিবরণ থাকবে। আরে শিক্ষা খাতে কত ব্যয় হচ্ছে বা অন্য খাতে কত ব্যয় হচ্ছে তার বিবরণ কত বড় হয়। এবং রিসিপ্ট তো হচ্ছে একটা রিসিপ্ট। একজন নাগরিক ট্যাক্সের টাকা জমা দিচ্ছে, তাকে একটা রিসিপ্টের একটা ফরম্যাট আছে যেটা গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে সরকারিভাবে অনুমোদিত ছোট্ট একটা রিসিপ্ট। সেখানে কিছু তো মানে যিনি ট্যাক্স পে করছেন তার কিছু তথ্য থাকে, তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার থাকে, তার অন্যান্য নাম্বার থাকে এবং কত টাকা দিচ্ছেন, কত তারিখে দিচ্ছেন, কোন খাতে দিচ্ছেন, সেই একটা হিসাব থাকে, তার একটা রিসিপ্ট। এখন আপনি সেই রিসিপ্টের মধ্যে বাজেটের কোন খাতে কোন খরচ, কত খরচ হয় তার আপনি বিস্তারিত সেখানে আপনি ঢুকিয়ে দেবেন। ইজ ইট পসিবল? ইজ ইট ফিজিবল? ইজ ইট প্র্যাকটিক্যাল? আমি জানি না। এখন মুশকিল হচ্ছে যে এইটুকু পরে আমার কিন্তু একটু মানে সংশয় জেগেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভদ্রলোককে, মানে যে ইকোনমিস্টকে, সাবেক সাংবাদিককে তার অ্যাডভাইজার হিসাবে নিয়োগ দিয়েছেন, তিনি কি অ্যাডভাইস করবেন সরকারকে? মানে তার তো কাজ হচ্ছে অর্থ এবং পরিকল্পনা বিষয়ক উপদেশ দেওয়া। তো তিনি কি উপদেশ দেবেন? যিনি এই যে মানে একটা আয়কর রিটার্নের রিসিটের মধ্যে বাজেটের খরচের হিসাব দেওয়া যায় একটা অবাস্তব পরিকল্পনা, এই ধারণাটা যার নাই, তিনি সরকারকে, প্রধানমন্ত্রীকে কি উপদেশ দেবেন? যাই হোক, আমি শুধু প্রশ্নগুলো রাখলাম। দর্শক, নিশ্চয়ই এগুলো নিয়ে অন্যরা অন্য সময় আলোচনা করবেন। তো আয়করের প্রসঙ্গ যেহেতু আসলো, ট্যাক্সের প্রসঙ্গ যেহেতু আসলো, আজকেই আরেকটি খবর আমার চোখে পড়েছে, সেটিও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। সেটি হচ্ছে গ্রামীণ ব্যাংকের এমডি সর্দার আক্তার আহমেদ, তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন যে গ্রামীণ ব্যাংক এবছর 660 কোটি টাকা মুনাফা করেছে। এখন গ্রামীণ ব্যাংক তো ব্যবসা করে, তাই না? গ্রামীণ ব্যাংক একটা প্রতিষ্ঠান, সেই হিসাবে তো তার ট্যাক্স দেওয়ার কথা। 610 crore টাকা যদি তিনি প্রফিট করেন তাহলে সেই প্রফিটের ট্যাক্স দিতে হবে না। কিন্তু গ্রামীণ ব্যাংকে এই 610 কোটি টাকা যে মুনাফা করেছে, প্রফিট করেছে, তারপর কোনো ট্যাক্স দেবে? ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান থাকাকালীন সময়ই তো তিনি, যেটি আওয়ামী লীগ সরকারের সময় বাতিল করে দেওয়া হয়েছিল, তিনি এই সময় তো এসে আবার সেই আইন করে দিয়েছেন যে আগামী 5 বছর গ্রামীণ ব্যাংকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ তিনি 610 কোটি কেন, 6010 কোটি টাকা যদি মুনাফা করেন তাহলে রাষ্ট্রের কিছু যায় আসে না, কারণ রাষ্ট্রকে তিনি কিছু দিবেন না, তাকে কিছু দিতে হবে না, তার মুনাফার পুরোটাই তার পকেটে যাবে। এটা সম্ভব? পৃথিবীর কোথাও কোথাও কোনো প্রতিষ্ঠানকে এই ধরনের সুযোগ দেওয়া হয়? ডক্টর ইউনূস এই সুযোগ নিয়েছেন, তিনি সেটি এনজয় করতেন। শুধু তাই না, তিনি আইন করে, তিনি ক্ষমতায় থাকা অবস্থায় আইন করে সেখানে সরকারি শেয়ার এবং তার ব্যক্তিগত শেয়ার হেরফের করে তার মালিকানার বেশি, যাতে তিনি ওই যে 30% যে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, যাতে ডিভিডেন্ডের টাকাটা তিনি মানে তার পকেটে বেশি নিতে পারেন, সেই ব্যবস্থাও তিনি করে ফেলেছেন। অর্থাৎ একদিকে তিনি ট্যাক্স দিবেন না, অন্যদিকে আবার মুনাফার অর্থ বেশি তিনি তার পকেটে নেবেন। কারণ ওই যে গ্রামীণ ব্যাংকের সরকারের শেয়ার কমিয়ে তার
শেয়ার বাড়িয়ে নিয়েছেন, ফলে মুনাফা তিনি বেশি পাবেন। তো এখন এই সব বিষয়গুলো যখন সরকার চোখ বন্ধ করে রাখে, মানে বিশাল অঙ্কের মুনাফা করে সেই মুনাফার ডিভিডেন্ড দিয়ে নিজের পকেটে নিয়ে যায় এবং ট্যাক্স দিতে হয় না, আবার ব্যবসায়ীদেরকে জেল, ওই যে শওকত আজিজুল রাসেল বলছেন যে আমাদেরকে ধরপাকড় করেন, জেলে দেন ট্যাক্সের জন্যে। এই যে স্ববিরোধিতা রাষ্ট্রের, এই যে পরস্পর বিরোধী আচরণ, এইসব আচরণ যদি বহাল থাকে, অব্যাহত থাকে, তাহলে সরকারের এই ট্যাক্স মানে বাড়ানো, রাজস্ব আয় বাড়ানো, সেটা আসলে একটা ইম্পসিবলই থেকে যাবে। কারণ অন্য ব্যবসায়ীরা, তাদের মনে তো এই বৈষম্যবোধটা তৈরি হবে যে আমিও ব্যবসা করি, সেও ব্যবসা করে, আমি যদি আমাকে যদি ট্যাক্স দিতে হয়, তাহলে তাকে কেন ট্যাক্স দিতে হবে না? সেই প্রশ্নের উত্তর কিন্তু সরকারের কাছে কিছু নেই। বরং আমাদের উপদেষ্টা, তিনি নাকি ওই রিসিটের মধ্যে বাজেটের সব হিসাব নিকাশ দিয়ে দেবেন। প্রবলেমটা হচ্ছে তারেক রহমান ক্ষমতায় এসে মানে অর্থ পরিকল্পনা, অর্থনীতি বিষয়ক এই সিদ্ধান্তের জন্য, পরামর্শের জন্য এমন সব মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন যাদের বাইরে থেকে মনে হয় যে অর্থনীতি সম্পর্কে একেবারে প্রাথমিক ধারণাটা পর্যন্ত নাই। আপনারা তো দেখি আপনারা ছেলে বলে নাই তো, এই যে আপনারা ছেলে মানুষ, এই যে বুঝাইছে বিশ্বাস করছেন। আর একটা জিনিস, ছেলে বলানো গল্পই তো শোনাচ্ছে, যিনি সকালে বলে যে একটা বইলে পরে বলে আমি বলি নাই, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আপনি বিশ্বাস করেন কেন? এ দায় তো স্বরাষ্ট্রমন্ত্রীর না, তাই আপনার আমার, আমরা বিশ্বাস করবো কেন? আর ওই যে আমাদের কমরেডও বলেছেন, আমাদের প্রিয় কবিবরও বলেছেন, আপনারা কিন্তু একটা জিনিস ভুলে গেছেন, ডক্টর ইউনূস ক্ষমতায় ছিল, তারা তো কিস্তি শিখে গেছে, ইনস্টলমেন্ট শিখে গেছে, এই জন্য কিস্তিতে সেনাবাহিনী সরাবে। কিস্তির কাজটা করতে হবে না, কিস্তিতে যদি না সরায় তাহলে তো সমস্যা। তাহলে কি শিখলো ইউনূসের কাছ থেকে? আমি বড়ই আশ্চর্য হয়ে যাই যে ডক্টর ইউনূস যে ভাষায় কথা বলেছেন, সেই ভাষাতে ওয়াকার সাহেব বলেছেন যে ইতিহাসের সেরা নির্বাচন। মানে বিষয়টা এরকম, আমাদের আঞ্চলিক একটা কথা আছে, চোর আর সাক্ষী হয় কাইট কাটা, বিষয়টা এরকম হয়েছে। মানে কত বড়, মানে আমরা আগে শুনেছি রাজনীতিবিদ আর রাজনীতিবিদ আর মোল্লারাই মিথ্যা কথা বলে, এখন দেখো মা সবচেয়ে প্রশিক্ষিত, সবচেয়ে ট্রেনিং প্রাপ্ত, একেবারে লেফট রাইট করা লোক, সেও যদি ঠাড়া বড় মিথ্যা কথা। আমার মনে হয় কি জানেন, তিনি রাজনীতির ট্রেনিং নিয়ে নিয়েছেন, খুব সম্ভবত তিনি রাজনীতি আসবেন, নাহলে এরকম ঠাড়া বড় মিথ্যা কথা কেমনে শিখলেন? ওয়াকার সাহেব আর যাই বলো, এরকম ঠাড়া বড় মিথ্যা কথা বলার কথা না। তারা খুন করতে পারে, গুম করতে পারে, করেছেও, ইতিহাসে এরা করেছে, ভবিষ্যতেও করবে। কিন্তু এরকম ঠাড়া বড় মিথ্যা কথা বলতে পারে সেনাবাহিনী, এই প্রথম আমি দেখলাম আমিরে সেনাপতি ওয়াকার সাহেবকে। সেই জন্য তিনি এগুলো ছেলে বলানোর গল্প আপনাকে শোনাচ্ছে, আমরা না, শুনছি, উনি আমরা না, খাচ্ছি। সেনাবাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন সেনাবাহিনীকে ফেরত নিয়ে যাবে। বাড়ি- স্বরাষ্ট্রমন্ত্রী কোর বাড়ির কমিটির বৈঠকে বলছেন। ও মা, একটু এই যে এত এইবার না একটু কথা বলা আমাকে আর না, 2 মিনিট সে তো সময় আগে আপনাকে বলছে 2 মিনিট, বলবেন আপনার না আমারে। 5 মিনিট সময় আছে, 5-6 মিনিট সময় আছে, বলতে থাকেন। তাহলে একটু কথা বলেন। আমি ভাবছি 8 মিনিট সময় আছে, বলতে থাকেন। যান। যত লাগবে না, 5 মিনিটে কাফিয়ে। তো এই যে আমি ভাবছি কি জানেন, যে ওয়াকার আমিরে না না সেনাপতি, না 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 ওয়াকার বলছে ও বাড়ির কামলায় কইছে যে গৃহস্থ চলে যাবে না। বাপ রে বাপ, বাড়ির তাই তো বলি যে আমি বললাম যে ডিসেম্বর লাগবো আমার এর বিরুদ্ধে আন্দোলন করে নামাইতে, জুন মাসে চলে যেতে 4 দিন 3 দিন হইলো বলছি, 3 দিন বাড়ি বাড়ি ওইখানে বলছি 3 দিন হয়নি নাকি 4 দিন হয়নি। আমি বলছি ডিসেম্বরের মধ্যে এদের আমরা বেড়াকে ফিরে যেতে বাধ্য করবো, আর না হলে এদের মিশন বন্ধ করবো, মিশনের বন্ধ হইলে এরা চলে যাবে। এই কথা শুনলে এদের, কারণ হলো প্রত্যেকের একটা প্রাণ ভ্রমরা আছে, সেনাবাহিনী প্রাণ ভ্রমরা কি জানেন, মিশনের কথা বলবেন ওদের দেখবেন হলকুম কেঁপে যাবে। কিন্তু বাড়ির গৃহস্থ কয় নাই, যদি গৃহস্থ কই তো আমি বাড়ি ছেড়ে যাইতেছি 2খান কথা ছিল, কামলাই কইছে যে মন্ডল সাহেব থাকবে না, মন্ডল সাহেব চলে যাবে, এই কথা আমাদের বিশ্বাস করতে হবে। এই ছেলে ভোলানো গল্প। স্বরাষ্ট্রমন্ত্রী সে তো নিজেই মুসলেখা দেয়া আসলো, তিনি মুসলেখা দিয়ে আসছেন, যেটা আমাদের কমরেড বললেন, যিনি মুসলেখা দিয়ে আসছেন সাম্রাজ্যবাদীদের কাছে, যিনি মুসলেখা দিয়ে আসছেন তারেক রহমানের কাছে, দুষ্ট লোকেরা কেউ কেউ বলে, বট বাহিনীরা বলে উনি ভারতের কাছেও মুসলেখা দিয়ে আসছেন, তাই তার নাম শিলং সালাউদ্দিন, এটাও দুষ্ট লোকেরা বলে। তাহলে এতগুলো মুসলেখা দিয়ে আসছেন, সেই লোকটা বলছে আবার ওয়াকারের কাছেও তিনি মুসলেখা না দিয়ে কি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন? তার কথা আমাদের বিশ্বাস করতে হবে। উনি একদিকে হলো তিনি বলবেন আমার তো মনেই ছিল না বা বলি নাই, আর ওয়াকার সাহেব বলবে এটা যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কি আমি তো জানি না। ও তাহলে প্রধানমন্ত্রীকে তো আমরা বলতে শুনলাম না, নাকি ওনাকে প্রতিরক্ষা মন্ত্রী বানানো হয়েছে? প্রতিরক্ষা মন্ত্রী বললেও একটা কথা আমরা শুনতাম আর কি। তো প্রতিরক্ষা মন্ত্রীর এক শুনেন, সেনাপতিকে যতই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নেন, শেখ হাসিনাও কিন্তু এই মন্ত্রণালয়ে ছিলেন, যখন কপালে শনি আসবে এরা কিন্তু সবার আগে ধরবে। অদ্ভুত ব্যাপার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতাকে হত্যা করেছে কে, কারা? সেনাবাহিনী।
বর্তমান মুসলিকা প্রধানমন্ত্রী বাপকে খুন করেছে কারা? এই সেনাবাহিনী। অদ্ভুত ব্যাপার। তারপরেও এরা সেনাবাহিনীর উপরে বিশ্বাসটাকে, বাংলাদেশের রাজনীতিবিদদের উচিত ছিল সেনাবাহিনীকে বোতলবন্দি করে বোতলবন্দি করা, যাতে এরা আর কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ না করতে পারে। উল্টা আমরা দেখি এরা সেনাবাহিনীকে আত্মীয় স্বজন বানায়। এটা কিনা মোল্লা মিলিটারি কোনোদিন জনগণের বন্ধু হয় নাকি? পৃথিবীর কোনো মৌলবাদী শক্তি এবং সামরিক শক্তি, বিশেষ করে তৃতীয় বিশ্বে, এরা কোনোদিন বন্ধু হতে পারে? হয়েছে?